হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আসন্ন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আজকের প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রতিটি প্রশ্নের উত্তর আগে নিজে দেওয়ার চেষ্টা করো, তারপর সলিউশন দেখো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সূচনা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সূচনা হয় বলো? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, না লর্ড কার্জন, না লর্ড বেন্টিং? তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। ঠিক আছে, নেক্সট দেখো। 1853 সালে 16ই এপ্রিল বোম্বে থেকে থানের মধ্যে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল। দেখো, প্রথম প্রশ্ন তাহলে এখান থেকে বেরিয়ে আসবে। এখানে যে এক্সট্রা ডিটেলস গুলো আছে, এখানে প্রচুর প্রশ্ন এখানে লুকিয়ে আছে প্রত্যেকটা পয়েন্টে। তো প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা পয়েন্টগুলোও ভালো করে দেখব। 1853 সালে 16ই এপ্রিল, তাহলে কত সাল? 1853। কত? 16ই এপ্রিল। কোথা থেকে কোথা? বোম্বে থেকে থানের মধ্যে। বোঝা গেল, প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল। লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয় কেন? কারণ তার আমলেই ভারতে প্রথম রেল স্থাপন হয়। ওকে, তার সময় ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন এবং পোস্টাল ব্যবস্থারও আধুনিকরণ হয়। দেখো, লর্ড ডালহৌসির আমলে অনেক কিছু হয়েছে, যেমন রেল হয়েছে, তেমন হচ্ছে গিয়ে তোমার টেলিগ্রাফ লাইন হয়েছে, তেমন পোস্টাল ব্যবস্থাও হয়েছে। হুম, তার প্রবর্তিত সত্যবিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপস। তাহলে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান কারণ। দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন বেরিয়ে এসছে, মহাবিদ্রোহ কবে হয়েছিল? কবে? 1857 সালে। বোঝা গেল। নেক্সট, অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো, প্রতিটা প্রশ্ন কিন্তু আমি পঞ্চায়েতের এক্সাম রিলেটেড এনেছি। এই ধরনের প্রশ্ন তুমি সব জায়গায় পাবে। যেমন এই প্রশ্নটা এসেছিল কিন্তু ফুডে। কবে? 16 মার্চ 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেইখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে। অযোধ্যা হিলস ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? তাহলে কোথায়? অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বলো? বাঁকুড়া হবে, না পুরুলিয়া, না পশ্চিম মেদিনীপুর, না বীরভূম? বলো কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে পুরুলিয়া। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় অবস্থিত। দেখো, এটি পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি অন্যতম প্রধান পাহাড়। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গা বুরু, যা পুরুলিয়া জেলার সর্বোচ্চ স্থান। বোঝা গেল, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গা বুরু। এই পাহাড়টি ছোটনাগপুর মালভূমির অংশ এবং এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। অনেকেই আমরা এই তোমার পুরুলিয়ায় ঘুরতে যাই। ঠিক আছে, অযোধ্যা পাহাড়, পাখি পাহাড়, শুশুনিয়া। দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত আছে বা এক্সিস্ট করছে? ঠিক আছে, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস? পার্ট 2, পার্ট 3, পার্ট 4, না পার্ট 4A? কোন পার্টে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার রয়েছে বলো? উত্তর দাও। কি হয়ে যাবে? পার্ট 3তে। আমরা আগের দিন এই টপিকের উপরে ক্লাস করেছিলাম। ঠিক আছে, যে ফান্ডামেন্টাল রাইট কত ধারা কত বলো তো? 12 থেকে 35। বোঝা গেল, 12 থেকে 35 ধারাতে আছে। পার্ট কত? পার্ট 3তে আছে। বোঝা গেল। নেক্সট, সংবিধানের পার্ট 3 এর অন্তর্গত 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তাহলে 12 থেকে 35 অনুচ্ছেদ মনে থাকবে। পার্ট 3। ভারতের মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার বা ইউএস এর সংবিধান থেকে কপি করা হয়েছে বা নেওয়া হয়েছে। একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। বোঝা গেল। প্রশ্ন আসবে কিন্তু, যে মৌলিক অধিকারের ধারণাটি আমরা কোন দেশ থেকে কপি করেছিলাম? তাহলে উত্তর হয়ে যাবে ইউএসএ। একে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, কাকে? মৌলিক অধিকারকে। শুরুতে 7টি মৌলিক অধিকার থাকলেও 1978 সালের 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। বোঝা গেল। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে প্রথমে কটা মৌলিক অধিকার ছিল আমাদের? 7টা। এখন বর্তমানে কটা আছে? 6টা। বোঝা গেল। কবে বাদ দেওয়া হয়েছে? 1978 সালে। কততম সংশোধনী? 44তম সংশোধনীর মাধ্যমে। কোনটাকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে লিগাল রাইট
করা হয়েছে। বোঝা গেল? দেখো কতগুলো পয়েন্ট থেকে প্রশ্ন বেরিয়ে আসছে। তো প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা পয়েন্টগুলো ভালো করে নোট করব এবং পরীক্ষার জন্য সব এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেখো, রানীগঞ্জ কয়লা খনিটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পঞ্চায়েতের জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। রানীগঞ্জ কয়লা খনিটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা কোথায় এসেছিল? এটা এসেছিল ক্লার্কশিপ এক্সামে। বোঝা গেল? কোথায় হয়ে যাবে? পুরুলিয়া, বাঁকুড়া, না পশ্চিম বর্ধমান, না বীরভূম হয়ে যাবে? বলো কোথায় হয়ে যাবে এটা? এটার উত্তর হয়ে যাবে পশ্চিম বর্ধমান। কোথায়? পশ্চিম বর্ধমান। তো রানীগঞ্জ কয়লা খনিটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে অবস্থিত। দেখো, এটি ভারতের প্রথম কয়লা খনি, যেখানে 1974 সালে জন সুমনার এবং সুয়েটোনিয়াস গ্র্যান্ড হিটলির উদ্যোগে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়েছিল। কত সালে? এটা মনে রাখবে। প্রথম কয়লা, এই যে তোমার রানীগঞ্জ যে কয়লা খনিটি রয়েছে সেটা কবে? 1974 সালে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়। কাদের মানে উদ্যোগে? জন সুমনার ও সুয়েটোনিয়াস গ্র্যান্ড হিটলির উদ্যোগে। দামোদর নদী উপত্যকা অঞ্চলে অবস্থিত এই খনিটি থেকে অত্যন্ত উন্নত মানের বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায়। বিটুমিনাস মানে হচ্ছে গিয়ে খুব একটা উন্নত মানের কয়লা, বিটুমিনাস। ঠিক আছে। উৎপাদনের ঝাড়খণ্ডের ঝরিয়া প্রথম স্থানে থাকলেও ঐতিহাসিক দিক থেকে রানীগঞ্জের গুরুত্ব অপরিসীম। তাহলে উৎপাদনে কে সব থেকে প্রথম? ঝাড়খণ্ডের ঝরিয়া। ওকে, নেক্সট। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? বহু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায়। ঠিক আছে, এটা দেখো রেলের কোশ্চেন। নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, না অ্যাসিটিক অ্যাসিড? তাহলে গাড়ির ব্যাটারি, যে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করি, সেখানে কোন অ্যাসিড ব্যবহার করা হয় বলো? সেটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। বোঝা গেল? অপশন নাম্বার সি। সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হলো H2SO4। বোঝা গেল? কি রাসায়নিক সংকেত? H2SO4, সালফিউরিক অ্যাসিড। রাসায়নিক শিল্পের ব্যাপক ব্যবহারের জন্য একে রসায়নের রাজা বা কিং অফ কেমিক্যালস বলা হয়। মনে থাকবে, কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। কেন? প্রচুর ব্যবহার হয় এর। ঠিক আছে। গাড়ির লেড অ্যাসিড ব্যাটারিতে এই জলীয় দ্রবণ বা ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে। ঠিক আছে, এটা মনে রাখবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাক ও জীবাণু ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। এটা সবাই জানো। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বহু পরীক্ষায় বহুবার করে এসছে এইগুলো। বলতো আমাদের ন্যাশনাল কংগ্রেস কবে এস্টাবলিশ হয়েছে? কবে হয়েছে? তৈরি হয়েছে কত? 1885 সালে। প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, দেখো তাহলে কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? কলকাতা, বোম্বে, মাদ্রাজ, না লাহোর হয়ে যাবে? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে বোম্বে। কোথায়? বোম্বে। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। দেখো, 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, মোস্ট ইম্পর্টেন্ট, কংগ্রেসের প্রথম অধিবেশন বসে, যেখানে মোট 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। দেখো প্রতিটা পয়েন্ট কিন্তু এক একটা প্রশ্ন তৈরি করবে। 1885 সালে কোন মাস? ডিসেম্বরে। ঠিক আছে, বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। সেখানে কতজন উপস্থিত ছিলেন? 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা WC ব্যানার্জি। ওকে। অ্যালান অক্টেভিয়ান হিউম বা AO হিউমকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট নাম অ্যালান অক্টেভিয়ান হিউম, এবং তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। প্রশ্ন আসবে যে যখন কংগ্রেস এস্টাবলিশড হয় মানে 1885 সালে, তো তখন ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন। কে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন? অ্যালান অক্টেভিয়ান হিউম। প্রথম সভাপতিত্ব কে করেছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম কতজন প্রতিনিধি ছিলেন? 72 জন। কোথায় হয়েছিলেন? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এবং কত সালে হয়েছিল? 1885। দেখো 5 থেকে 6টা প্রশ্ন এখানেই তৈরি। সেশনটা ভালো করে দেখো, যত এক্সট্রা ডিটেলস লেখা আছে সেগুলো খাতায় নোট করো। দেখো তোমাদের এই সেশন থেকে কতগুলো প্রশ্ন কভার হয়ে যাবে। নেক্সট,
বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি যেখানে মেঘ ও বৃষ্টির মতো আবহাওয়ার ঘটনাগুলি ঘটে? একটা খুব সুন্দর কোশ্চেন, কিন্তু খুব সহজ প্রশ্নটা। 7 নম্বর প্রশ্ন, বলো। আরআরবি, এনটিপিসি, সিবিটি 1-এ আসা কোশ্চেন, ঠিক আছে? কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, না মেসোস্ফিয়ার, না থার্মোস্ফিয়ার? কোনটা হয়ে যাবে উত্তর? যেখানে ঝড় বৃষ্টি যত সবকিছু ঘটে কোথায় হয়? উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ওকে, দেখো, ভূপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 12 থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরটি ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তোমাদের এই কিলোমিটারটা জানতে চাইবে, এই প্রশ্নটা আমি দেখেছিলাম। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে এই ট্রপোস্ফিয়ারটা এক্সিস্ট করে? কারণ এখানে ঝড় বৃষ্টি কুয়াশা লেগেই থাকে, তার জন্য একে কি বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এর ঠিক ওপরের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, যেখানে বায়ুর গতি শান্ত হওয়ায় জেট বিমানগুলো এটা জেট, ঠিক আছে, জেট বিমানগুলো চলাচল করে এবং এই স্তরে ওজোন স্তর পাওয়া যায়। বোঝা গেল? তাহলে ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম কি? শান্ত মণ্ডল। বোঝা গেল? তার জন্যই বিমানগুলো এগুলো চলাফেরা করে, জেট বিমানগুলো। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যেখানে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। তাহলে প্রশ্ন আসবে শীতলতম স্তর কোনটা? কোনটা? মেসোস্ফিয়ার। বোঝা গেল? প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, 8 নম্বর প্রশ্ন বলা আছে, স্বরাজ দল বা স্বরাজ পার্টি কত সালে এবং কাদের নেতৃত্বে তৈরি হয়েছিল? কি ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন। 1920 মহাত্মা গান্ধী দ্বারা, 1923 চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু দ্বারা, 1925 লালা লাজপত রায় দ্বারা, না 1928 জওহরলাল নেহেরু দ্বারা? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্বরাজ দল বা স্বরাজ পার্টি কত সালে এবং কাদের দ্বারা তৈরি হয়েছিল? কাদের দ্বারা? 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু দ্বারা। বোঝা গেল? অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। দেখো, 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিল। কংগ্রেসের অভ্যন্তরে এই নতুন দল গঠন করা হয়েছিল। চিত্তরঞ্জন দাস ছিলেন এই দলের প্রথম সভাপতি এবং মতিলাল নেহেরু ছিলেন এর সাধারণ সম্পাদক। কোন দল? স্বরাজ পার্টি। ওকে, এই দলের মূল লক্ষ্য ছিল নির্বাচনে অংশ নিয়ে আইনসভায় প্রবেশ করা এবং ভেতর থেকে ব্রিটিশ সরকারকে কাজে বাধা দেওয়া। বোঝা গেল? খুব সুন্দর পয়েন্ট তুলে দেওয়া আছে। 9 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে কোনটা? ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমসে এসছে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কাজী নজরুল ইসলামের বিখ্যাত অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? দেখো, অগ্নিবীণা কার লেখা? এইটাও প্রশ্ন আসলে অনেকেই পারবে, কিন্তু কত সালে প্রকাশিত হয়েছিল বলো? 1920, 1922, 1925, না 1930? কোনটা হয়ে যাবে উত্তর? দেখো, 1922 হয়ে যাবে উত্তর, অপশন বি। তো অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম ও সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ। প্রথম এবং জনপ্রিয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হলো কি? প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস। বোঝা গেল কিনা? ঠিক আছে, প্রলয়োল্লাস। এবং এর অন্যতম বিখ্যাত একটি কবিতা হলো বিদ্রোহী। ব্রিটিশ রাজের বিরুদ্ধে বৈপ্লবিক ভাবধারা ছড়ানোর জন্য এই বইটির অনেক কবিতা তৎকালীন সময়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। প্রচুর, মানে তিনি বিদ্রোহী টাইপের লিখেছিলেন এই অগ্নিবীণার মধ্যে। 10 নম্বর প্রশ্ন কি বলা আছে? মানবদেহের সবচেয়ে ছোট হাড় বা স্মলেস্ট বোন কোনটি এবং এটি কোথায় অবস্থিত? রেলের পরীক্ষায় যে এটা কতবার এসছে এবং কত শিফটে এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটাও দেখো আরআরবির এনটিপিসিতে সিবিটি 1-এ এসছে। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কি? ফিমার পায়ে থাকে, স্টেপিস না কানে থাকে, হিউমেরাস হাতে থাকে, না ম্যান্ডিবেল চোয়ালে থাকে? দেখো, প্রতিটা হাড় কিন্তু এখানে থাকে। যে পায়ে কোনটা থাকে? ফিমার থাকে, মনে রাখবে। কানে কি থাকে? স্টেপিস থাকে। হাতে কি থাকে? হিউমেরাস থাকে। আর চোয়ালে ম্যান্ডিবেল। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট হাড় কি হয়ে যাবে? স্টেপিস। কোনটা? কানে থাকে। কানে টোটাল কটা হাড় থাকে? 3টে। তার মধ্যে এই স্টেপিস হয়ে যাচ্ছে সব থেকে ছোট। আর সব থেকে বড় কোনটা? ফিমার। কোথায় থাকে? পায়ে। বোঝা গেল? হিউমেরাস হাতের হাড়, আর চোয়ালের হাড় হচ্ছে গিয়ে ম্যান্ডিবেল, যেটাকে নাড়াচাড়া করা যায়। দেখো, মানুষের মধ্যকর্ণে 3টি হাড় থাকে, ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। কটা হাড় থাকে? নামগুলো মনে রাখবে, ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। এর মধ্যে স্টেপিস হলো মানবদেহের ক্ষুদ্রতম হাড়।
বোঝা গেল? মানুষের উরুর বা পায়ের হাড় ফিমার হলো মানবদেহের দীর্ঘতম ও সবচেয়ে শক্ত হাড়, সব থেকে বড়। মানুষের নিচের চোয়ালের হাড়কে ম্যান্ডিবল বলা হয়, যা মুখের একমাত্র নরনক্ষম হাড়। এটাকে তুমি নাড়াতে পারবে। বোঝা গেল? তাহলে ম্যান্ডিবল কোথাকার হাড়? চোয়ালের হাড়। সব থেকে বড় হাড়ের নাম কি? ফিমার। কানে কটা হাড় থাকে? তিনটে। কি কি? ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। স্টেপিস সব থেকে ছোট। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নে বলা আছে, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিয়ে রাখো। ডব্লিউবি পুলিশ এসআই প্রিলিমসে এসছে প্রশ্নটা। লোকসভা স্পিকার বা অধ্যক্ষ কার কাছে পদত্যাগপত্র জমা দেন? ভারতের রাষ্ট্রপতি, না ভারতের প্রধানমন্ত্রী, না লোকসভার ডেপুটি স্পিকার, না ভারতের প্রধান বিচারপতি? বলো কি হয়ে যাবে উত্তর? তাহলে উত্তর কি হয়ে যাবে? লোকসভার ডেপুটি স্পিকার। বোঝা গেল? তাহলে স্পিকার কার কাছে পদত্যাগপত্র জমা দেবে? ডেপুটি স্পিকারের কাছে। ওকে, দেখো ভারতীয় সংসদের নিয়ম অনুযায়ী স্পিকার তার পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে এবং ডেপুটি স্পিকার তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। ঠিক আছে, এরা দুজন পারস্পরিক বিপরীত। ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন, এটাও মনে রাখবে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন। দেখো প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছো। প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসবেই। নেক্সট, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এইটাও তোমরা এটাও পিএসসি তেও এসছে এই প্রশ্নটা, আমি পিএসসি তে দেখেছিলাম। আরআরবি গুড্ডির প্রশ্ন এটা। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া? গঙ্গা রিভার, ইয়াংসি রিভার, নাকি সিন্ধু নদী, না ম্যাকং নদী? কোনটা হয়ে যাবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে ইয়াংসি নদী। কি হয়ে যাবে? ইয়াংসি বা ইয়াঙ্গেস। ঠিক আছে, নেক্সট, চীনের বুক চিরে প্রবাহিত ইয়াংসি নদীটি কেবল এশিয়ার দীর্ঘতম নয়, এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম, প্রায় 6300 কিমি দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এটি এশিয়ার মধ্যে কিন্তু সব থেকে দীর্ঘতম আর বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম। বোঝা গেল? নদীটি তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্বে চীন সাগরে পতিত হয়েছে। আমাজন হলো বিশ্বের বৃহত্তম নদী, জলের পরিমাণের দিক থেকে বৃহত্তম, সব থেকে বড়। বোঝা গেল? আমাজন। আর নীল হলো সব থেকে কি? লংগেস্ট বা দীর্ঘতম। বোঝা গেল? তাহলে সব থেকে লংগেস্ট রিভার কোনটা? সব থেকে লংগেস্ট রিভার হচ্ছে গিয়ে নীল। আর সব থেকে বড় জল ধারণের ক্যাপাসিটি অনুসারে সব থেকে বড় কি হয়ে যাবে? আমাজন। আর এশিয়ার মধ্যে বৃহত্তম কোনটা, দীর্ঘতম কোনটা? ইয়াংসি নদী। বোঝা গেল? যেটা চীনে আছে। নেক্সট, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি কত সালে এবং কার সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? ডব্লিউবিসিএস এ আসা কোশ্চেন। দেখো 1920 সালে লালা লাজপত রায় দ্বারা, 1925 সালে চিত্তরঞ্জন দাস দ্বারা, 1935 সালে জওহরলাল নেহেরু দ্বারা, না 1940 সালে সুভাষচন্দ্র বসু দ্বারা? বলো এআইটিইউসি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে এস্টাবলিশ করেছিল? কার সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো কে তৈরি করেছিলেন এটা? এটা তৈরি করেছিলেন লালা লাজপত রায়। কত সালে? 1920 সালে। বোঝা গেল? অপশন এ ইজ দ্য রাইট আনসার। 1920 সালের 31শে অক্টোবর বোম্বেতে ভারতের এই প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়নটি গড়ে উঠেছিল। কত সালে? 1920 সালে 31শে অক্টোবর। কোথায়? বোম্বেতে। পাঞ্জাব কেশরী নামে খ্যাত বিপ্লবী লালা লাজপত রায় এর প্রথম সভাপতি ছিলেন এবং দেওয়ান চমন লাল ছিলেন এর প্রথম সাধারণ সম্পাদক। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা আসবে, পাঞ্জাব কেশরী কে লিখেছিলেন? কে লিখেছিলেন? লালা লাজপত রায়। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিষ্ঠার পরেই ভারতের শ্রমিকদের স্বার্থ রক্ষায় এটি গঠিত হয়। আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা। দেখো নেক্সট, দেখো কি আছে, পিতল বা ব্রাশ নিচের কোন ধাতুর দুটির সংকর বা মিশ্রণ? মানে ব্রাশ কি কি নিয়ে তৈরি হয়েছে? দেখো এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এসছে এই প্রশ্নটা।
তামা টিন দিয়ে তৈরি, না তামা দস্তা জিঙ্ক দিয়ে তৈরি, নাকি লোহা ও ক্রোমিয়াম দিয়ে তৈরি, নাকি সীসা ও টিন দিয়ে তৈরি? বলো কোনটা হয়ে যাবে? হয়ে যাবে অপশন বি, তামা দস্তা ও জিঙ্ক। বোঝা গেল? বোঝা গেল? বা দস্তা বা জিঙ্ক, দস্তা বা জিঙ্ক, হ্যাঁ এর একই নাম জিঙ্ক। তামা দস্তা বা জিঙ্ক। বোঝা গেল? নেক্সট, পিতলে সাধারণত 60 থেকে 70% তামা থাকে, মেন জিনিসটা তামাই থাকে, এবং 30 থেকে 40% দস্তা বা জিঙ্ক মিশ্রিত থাকে, যা বাসনপত্র বাদ্যযন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আছে? তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু অপশন থেকে আমরা প্রশ্নগুলো তৈরি করছি। তামা ও টিনের মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ, যা মানব ইতিহাসের প্রথম ব্যবহৃত সংকর ধাতু। সীসা বা লেড ও টিনের মিশ্রণে তৈরি হয় শোল্ডার, যা বৈদ্যুতিক লাইনের ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তাহলে এটাও প্রশ্ন আসে, শোল্ডারে কোন কোন ধাতুর মিশ্রণ থাকে? কোন কোন? সীসা এবং টিন। টিনের সংকেত কি হয়ে যাবে? SN। আর লেডের সংকেত কি হয়ে যাবে? PB। এরকম ভাবেও থাকতে পারে। বোঝা গেল? নেক্সট, ভারতের জোয়ার ভাটার প্রধান প্রধান ও খাড়ি বন্দর বা টাইডাল পোর্ট, টাইডাল পোর্ট মানে খাড়ি বন্দর কোনটি, যার নাম পরিবর্তন করে সম্প্রতি দীনদয়াল বন্দর রাখা হয়েছে? মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট বন্দরের দিক থেকে, কোনটা হয়ে যাবে? হলদিয়া বন্দর, কান্ডালা বন্দর, পারাদ্বীপ বন্দর, না মারমাগাঁও বন্দর? বলো। উত্তর হয়ে যাবে কান্ডালা বন্দর। ওকে, নেক্সট দেখো, এটি গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত ভারতের একটি অন্যতম প্রধান শুল্ক মুক্ত এবং জোয়ার ভাটা চালিত বন্দর। 1947 সালে দেশভাগের পর করাচি বন্দর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গেলে উত্তর পশ্চিম ভারতের বাণিজ্য সুবিধার্থে কান্ডালা বন্দর গড়ে তোলা হয়। যখন এই করাচি বন্দরটা পাকিস্তানের আন্ডারে চলে যায়, তখন ভারতের সুবিধার কারণেই এই কান্ডালা বন্দরটি গুজরাটে এস্টাবলিশড করা হয়। উড়িষ্যার পারাদ্বীপ একটি গভীর সমুদ্র বন্দর। তাহলে পারাদ্বীপ কোথায় আছে? প্রশ্নগুলো দেখো এইখান থেকেই লুকিয়ে থাকবে। হ্যাঁ, পারাদ্বীপ কোথায় আছে? উড়িষ্যা। আর গোয়ার মারমাগাঁও, গোয়াতে কোন বন্দর আছে? মারমাগাঁও বন্দর থেকেই মূলত লোহা ও আকরিক রপ্তানি করা হয়। নেক্সট দেখো, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ তার পদ থেকে অপসারিত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? দেখো, লোকসভা স্পিকারকে বা অধ্যক্ষকে তার পদ থেকে অপসারিত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? বলো কতদিন আগে? দেখো, কতদিন আগে নোটিশ দিতে হয়? কতদিন আগে? 7 দিন, 14 দিন, 21 দিন, না 30 দিন? কোনটা হয়ে যাবে উত্তর? বলো। হয়ে যাবে অপশন বি, 14 দিন আগে। দেখো, যদি কোনো স্পিকারকে, লোকসভা স্পিকার বা অধ্যক্ষকে তুমি তার পদ থেকে অপসারিত করতে চাও, তাহলে 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। কতদিন? 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। সংবিধানের 94তম বা নম্বর অনুচ্ছেদ অনুযায়ী লোকসভার তৎকালীন সমস্ত সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে স্পিকারকে অপসারণের প্রস্তাব পাশ করা যায়। তবে এই ধরনের কোনো রেজলিউশন বা প্রস্তাব আনার অন্তত 14 দিন আগে স্পিকারকে লিখিত নোটিশ দেওয়া বাধ্যতামূলক। বোঝা গেল? 14 দিন আগে। ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করার ক্ষেত্রেও সংবিধানে 14 দিনের আগাম নোটিশের নিয়ম রয়েছে। তাহলে শুধু স্পিকার নয়, যদি তুমি রাষ্ট্রপতিকেও ইমপিচমেন্ট করা হয়, কততম? 61তম, তাই তো? আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় বা অপসারিত করা যায়। তাকেও কতদিন আগে নোটিশ দিতে হবে? 14 দিন আগে। বোঝা গেল? নেক্সট, জলের ফুটন্ত বা স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট ফারেনহাইটে কত ডিগ্রি? দেখো, কত ডিগ্রি ফারেনহাইট? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। অনেকেই ভুল করে চলে আসবে, অনেকে 100 টিক মেরে দিয়ে চলে আসবে, কিন্তু ভুল। কেন ভুল? দেখো, এখানে তোমাদের কিন্তু ফারেনহাইটে জানতে চেয়েছে। বোঝা গেল? ফারেনহাইটে জানতে চেয়েছে। তাহলে এটা কত হয়ে যাবে উত্তর? এটা উত্তর হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? 212 ডিগ্রি ফারেনহাইট। দেখো, সেলসিয়াস স্কেলে আমরা জলের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি জানি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সময় তোমার ফারেনহাইট ডিগ্রিতে, মানে ফারেনহাইটে
তোমার ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট হিসাবে ধরা হয়। 212 ফারেনহাইট, বোঝা গেল? বোঝা গেল? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? 32 ডিগ্রি, বোঝা গেল? 32 ডিগ্রি ফারেনহাইট, যা সেলসিয়াস স্কেলে কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি। আর তোমার হিমাঙ্ক বা হচ্ছে গিয়ে তোমার মানে হ্যাঁ জলের হিমাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে, বোঝা গেল? আর মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.6 ডিগ্রি কি ফারেনহাইট। এটা কিন্তু সেলসিয়াস বসালেই কিন্তু কাটা হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট, ভারতের কোন রাজ্যে বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহা অবস্থিত? কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক না গুজরাট? কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। ওকে, দেখো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বর্তমান ছত্রপতি সম্ভাজিনগর, ঠিক আছে, জেলার অবস্থিত এই প্রাচীন গুহাগুলি পাহাড়ের পাথর কেটে তৈরি করা হয়েছিল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। অজন্তা গুহাগুলি মূলত বৌদ্ধ ধর্মের চিত্রকলা ও ভাস্কর্যের জন্য বিখ্যাত, যা রাষ্ট্রকূট ও গুপ্ত রাজবংশের আমলে তৈরি হয়েছিল। ইলোরা গুহায় হিন্দু, বৌদ্ধ ও জৈন এই 3 ধর্মেরই নিদর্শন রয়েছে এবং এখানকার একক পাথর খোদাই করা কৈলাস মন্দির এক অন্যতম স্থাপত্য। তাহলে কৈলাস মন্দির কিন্তু একটা পাথর দিয়েই তৈরি হয়েছে, বোঝা গেল? খোদাই করে করে। সত্যশোধক সমাজ 1873 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? কে? জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলেও বলা হয় এনাকে, বা রাজা রামমোহন রায়, না স্বামী দয়ানন্দ সরস্বতী, না ডক্টর বি.আর. আম্বেদকর? তাহলে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে। মহারাষ্ট্রে অনগ্রসর ও দলিত শ্রেণীর অধিকার রক্ষা ও নারীর শিক্ষার প্রসারে জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে এই সমাজ গঠন করে, বোঝা গেল? এই সমাজ গঠন করে। তার লেখা বিখ্যাত বইটির নাম হলো গোলামগিরি। প্রশ্ন আসে কিন্তু এটা, হ্যাঁ, গোলামগিরি কার লেখা? কার লেখা? জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে, যা নিম্নবর্ণের মানুষদের ওপর শোষণের বিরুদ্ধে তিনি লিখেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, বোঝা গেল? তার স্লোগান ছিল বেদের দিকে ফিরে যাও বা গো টু দ্য ভেদাস, গো টু দ্য ভেদাস, বোঝা গেল? দেখো এইগুলো কিন্তু আমি প্রশ্ন হিসেবে আনতে পারতাম, তাহলে প্রশ্ন অনেক হয়ে যেত, কিন্তু দেখো আমরা পয়েন্ট করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এক্সট্রা ডিটেলসে যা আছে সেখান থেকে তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন এমনি হয়ে যাচ্ছে। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই পিরিয়ডিক টেবিল আমি একদিন শুধু এই পিরিয়ডিক টেবিলটাই করাবো, ঠিক আছে? তোমাদের ভালো করে পিরিয়ডিক টেবিল থেকে যত প্রশ্ন আসবে সব করিয়ে দেবো। দেখো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল কোন গ্যাসগুলোকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? এটা রেলে বহুবার এসছে, WBCS এ এসছে, ঠিক আছে? দেখো গ্রুপ এর মৌলসমূহ, না গ্রুপ 17 এর মৌলসমূহ, না গ্রুপ 18 মৌলসমূহ, না গ্রুপ 2 এর মৌলসমূহ? তাহলে এই যে নোবেল গ্যাস, দেখো পিরিয়ডিক টেবিল না জানলে তোমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে না, ঠিক আছে? এখন জাস্ট মনে রাখো নোবেল গ্যাস এই যে 18তম, এই যে এই গ্রুপটার দিকে তাকাও, এই যে এই গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে কি 18তম গ্রুপ, তাই তো? হ্যাঁ, এই গ্রুপটা হচ্ছে 18তম গ্রুপ, আর এইটা হচ্ছে কি ফার্স্ট বা প্রথম গ্রুপ। এটা এইভাবে টোটাল 18টা গ্রুপ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম করে টোটাল 18টা। বলেছিলাম 18টা গ্রুপ আছে, আর পর্যায় কটা আছে? 7টা। কোনগুলো পর্যায় বলা হয়? এইগুলোকে বলা হয় পর্যায়, বোঝা গেল? বোঝা গেল? তাহলে কোন নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কোনটাকে বলা হচ্ছে? বলা হচ্ছে তোমার এই যে 18তম গ্রুপটাকে। কোন গ্রুপকে? গ্রুপ 18, বোঝা গেল? নেক্সট দেখো, দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন এই গ্যাসগুলোর বাইরের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। হ্যাঁ, কোনটা? এই যে লাস্টের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অর্গানিজম, ঠিক আছে? বোঝা গেল? অর্গানাইজেশন এটা গ্যাস, যাই হোক। দেখো এবার এই রেডন প্রশ্ন আসতে পারে, জেনন প্রশ্ন আসতে পারে, ক্রিপ্টন আসতে পারে, নিয়ন আসতে পারে, আর্গন আসতে পারে, এই যে এই প্রশ্নগুলো। এই গ্যাসগুলোর বাইরের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকা, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, পূর্ণ রয়েছে। কারো 2টো রয়েছে, কারো 8টা রয়েছে, তাহলে এগুলো পূর্ণ।
গ্রুপ 17 মৌলগুলিকে বলা হয় হ্যালোজেন, যার মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অত্যন্ত তীব্র অধাতু। গ্রুপ এর মৌলগুলিকে ঘাড় ধাতু বা অ্যালকালি মেটালস বলা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম। বোঝা গেল প্রথম সোডিয়াম, পটাশিয়াম। এই যে যেমন এইগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। বোঝা গেল। নেক্সট, ভারতের প্রথম সাধারণ বীমা কোম্পানি বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নাম কি, যা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, না টাইটন ইন্স্যুরেন্স কর্পোরেশন, না ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স, না নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স? কোনটা হয়ে যাবে বলো? কোনটা হয়ে যাবে উত্তর? প্রথম কলকাতাতে কোনটা হয়ে যাবে? টাইটন ইন্স্যুরেন্স কোম্পানি। এই প্রশ্নটাও কিন্তু বহুজন ভুল করেছিল, প্রশ্নটায় সবাই এলআইসি করে দিয়েছিল। হ্যাঁ, এটা মিসলেনিয়াসে আসা কোশ্চেন। নেক্সট, 1850 সালে কলকাতায় প্রথম সাধারণ বীমা ব্যবসা হিসাবে ব্রিটিশদের হাত ধরে টাইটন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গঠিত হয়। অন্যদিকে 1818 সালে কলকাতায় প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছিল ভারতের প্রথম জীবন বীমা কোম্পানি। 1956 সালে 254টি জীবন বীমা কোম্পানিকে জাতীয়করণ করে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা বা এলআইসি গঠন করা হয়। কত সালে? 1956 সালে। দেখো, ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? কি হয়ে যাবে? ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, না কন্যাকুমারী, না কিবিথু? কোনটা হয়ে যাবে উত্তর বলো? বলো কোনটা হয়ে যাবে? হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। অপশন বি হয়ে যাবে উত্তর, ইন্দিরা পয়েন্ট, দক্ষিণতম বিন্দু। ঠিক আছে, দক্ষিণতম, ভারতের দক্ষিণতম বিন্দু। নেক্সট, ইন্দিরা পয়েন্ট আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত, যা ভারতের ভূখণ্ডের সর্বশেষ দক্ষিণতম বিন্দু। পূর্বে এর নাম কি ছিল? পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের মূল ভূখণ্ডের বা মেইনল্যান্ড, দেখো যদি ভারতের চিত্রটা মাপা হয় তাহলে মেইনল্যান্ডের দক্ষিণতম বিন্দু হলো তামিলনাড়ুর কন্যাকুমারী বা কেপ ক্যামোরিন। ঠিক আছে, কেপ ক্যামোরিন। কিন্তু এটা কি চাইছে? এটা দক্ষিণতম বিন্দু, যেটা কোথায় রয়েছে? আন্দামান ও নিকোবর, গ্রেট নিকোবর দ্বীপে। ভারতের উত্তরতম বিন্দুর নাম হলো লাদাখে অবস্থিত ইন্দিরা কল, এবং পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের কিবিথু। প্রত্যেকটা কিন্তু পয়েন্ট মনে রাখতে হবে। 1916 সালের বিখ্যাত লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বলো? নরমপন্থী, চরমপন্থী, না ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ, না মহাত্মা গান্ধী, না লর্ড আরউইন, না ব্রিটিশ সরকার ও জমিদার সভা? বলো কাদের কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে? কাদের মধ্যে? ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। বোঝা গেল, অপশন বি হয়ে যাবে উত্তর। এই যৌথ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বায়ত্তশাসনের দাবিতে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন করতে সম্মত হয়। এই 1916 সালের লখনৌ অধিবেশনেই বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্তের প্রচেষ্টায় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী দল দুটিও পুনরায় এক হয়ে যায়। দেখো, 1916 সালের লখনৌ অধিবেশনে এই নরমপন্থী আর চরমপন্থী আবার এক হয়ে যায়। ভেঙেছিল কবে জানে? 1907 সালে। বোঝা গেল, 1907 সালে এরা ভেঙে গেছিল, আর জোড়া লেগে গেছে কবে? 1916 সালে লখনৌ অধিবেশনে। এই ঐতিহাসিক লখনৌ অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। প্রশ্নটা বহুতবার এসছে যে লখনৌ চুক্তিতে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। নেক্সট, গাছের বয়স নির্ধারণ বা গণনা করার বৈজ্ঞানিক পদ্ধতিকে কি বলা হয়? কি বলা হয় বলো? ডেন্ড্রোক্রোনোলজি, পোমোলজি, অ্যান্টোমোলজি বা ইকোলজি? কোনটা বলা হয়? ইকোলজি, অ্যান্টোলজি, না পোমোলজি, বা না ডেন্ড্রোক্রোনোলজি? বলো কোনটা হয়ে যাবে? ডেন্ড্রোক্রোনোলজি বলা হয়। ওকে, দেখো, গাছের কাণ্ড কাটলে যে গোল গোল বর্ষবলয় বা গ্রোথ রিং দেখা যায় তা গুণে গাছের নিখুঁত বয়স ও প্রাচীন জলবায়ু নির্ধারণ করা যায়। বোঝা গেল। এটাও প্রশ্ন আসে, কি দেখে? বর্ষবলয় বা গ্রোথ রিং দেখে। ফল এবং ফল চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? পোমোলজি বলা হয়। জীব ও তার চারপাশের পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করার বিজ্ঞানকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলা হয়। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এই প্রশ্নটা যখন ডব্লিউবিসিএস কনস্টেবলে এসছে
বহুজন হাওড়া ব্রিজ উত্তর দিয়ে এসছে, আমি দেখেছি পেপারসটা। ঠিক আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি বলো? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হয়ে যাবে জয়ী সেতু। বোঝা গেল? অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। দেখো, কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত জয়ী সেতু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। দৈর্ঘ্য কত? প্রায় 2.7 কিলোমিটার। এটি 2021 সালের ফেব্রুয়ারি মাসে সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল। বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ হলো ভারতের দীর্ঘতম কেবল স্টেইন বা তারে ঝুলন্ত সেতু। বোঝা গেল? তারে দেখবে ওই তোমরা দ্বিতীয় হুগলি সেতুতে গেলে এরকম লম্বা লম্বা তার দেখতে পাবে, তার, এই তার দিয়ে সব টানা রয়েছে। বোঝা গেল? সব তার দিয়ে টানা রয়েছে। তাহলে সব থেকে কেবল স্টেইট বা তারে ঝুলন্ত সেতু দীর্ঘতম কোনটা ভারতে? সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, বা সেটার নাম কি? বিদ্যাসাগর সেতু। ওকে, দেখো দেখো আজ এই পর্যন্তই ক্লাস। এখানে টোটাল 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু 25টা প্রশ্ন দেখলেই হবে না, তার সঙ্গে এক্সট্রা ডিটেলসে তোমার 5 থেকে 6টা প্রত্যেকটাতে আছে। তোমরা এই 25টাতে কটা উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। লাইক করো সেশনটা, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আবার পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।